এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আচ্ছা, আপনি কি চাইছেন? একেই তো আমার সাথে অন্যায় করেছেন, তার ওপর আমাকেই শাসন করছেন। আমি আপনার সাথে কথা বলতে চাই না। ফায়াজ অর্থির দিকে তাকালো। গভীর সেই দৃষ্টি। অর্থি যেন চাইলেও সেই দৃষ্টি উপেক্ষা করতে পারছে না। ফায়াজ ধীরে এগিয়ে এলো অর্থির দিকে। অর্থির চোখ আগের মতো স্থির। হাঁটু গেড়ে বসে পড়ল অর্থির সামনে। আলতো করে অর্থির হাত দুটো ধরল। শীতল কণ্ঠে অর্থির দিকে তাকিয়ে বলল, সরি। এক ভ্রু উঁচু করে অর্থি ফায়াজের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করেই এতবার সরি বলছে কেন? মানুষটা একটা রহস্য। এই রাগ দেখাচ্ছে, এই অপরাধ বোধ করছে। অর্থি নির্বাক দেখে ফায়াজ পুনরায় বলে উঠল, তোমাকে আমি হার্ট করতে চাইনি, ভুল হয়ে গেছে আমার। তুমি পছন্দ করো না এমন কাজ আমি করব না। সত্যি বলছেন? 3 সত্যি। সিগারেট খাবেন আর? খাবো না। মনে থাকে যেন। না। এখন একটু হাসো না প্লিজ। অর্থি নিজের ঠোঁট প্রসারিত করলো ফায়াজের কথাই। অর্থিকে হাসতে দেখে ফায়াজের চোখে মুগ্ধতা প্রকাশ পেল। বর্ষাকাল, বৃষ্টির অথই জলে ডুবে আছে রাস্তাঘাট। যানবাহন চলছে ধীরে ধীরে। বর্ষা হলেও স্কুল, কলেজ, অফিস এসব তো আর বন্ধ থাকবে না। তাই ছাত্রছাত্রী, কর্মচারী, সাধারণ মানুষসহ প্রায় সবাই তাদের নির্দিষ্ট গন্তব্যে বেরিয়েছে। অর্ণব বাইক নিয়ে অথইকে পৌঁছে দিল তার কলেজে। ভাইয়ের করার শাসনের মধ্যে আছে সে। রোজ রোজ কলেজে আসা যাওয়া ভাইয়ের সাথে করে। এখন একটা টু শব্দও করে না সে। জীবনে এমন একটা ভুল করেছে যার কারণে ভাই তাকে টাইট দিচ্ছে। এখন আফসোস ছাড়া কিচ্ছু করার নেই। জীবনের সব রং একজন শেষ করে দিল। কেমন যেন সাদা কালো হয়ে গেছে। অনুভূতিগুলো ফিকে হয়ে গেছে। প্রাণবন্ত উড়ন্ত মেয়েটা আজ একেবারেই নিশ্চুপ। কেউ কথা বললে তার উত্তরটুকু দেওয়া ছাড়া বাকি একটা বাড়তি কথাও বলে না। তার শিকার হয়ে মানসিকভাবেই ভেঙে পড়েছে বলেই জীবন থেকে খুশি চলে গেছে। অর্ণব বাইক নিয়ে চলে যাওয়ার পর অথই কলেজে ঢুকে যায়। শিহাবকে আর কলেজে দেখতে পায়নি অথই। বুঝে উঠতে পারে না হঠাৎ কোথায় উধাও হয়ে গেল ছেলেটা। অথচ সে জানেই না অর্ণব তাকে অনেক আগেই মেরে হসপিটালাইজড করে দিয়েছে। মুখ্যম মার খাওয়ার পর শেষের দিকে অর্ণব যখন মাথাটা ফ্লোরে জুড়ে মারল, তখন ব্রেনে আঘাত পেয়েছে। অর্ণব কাউকেই তার পরবর্তী সিদ্ধান্তের ব্যাপারে জানায়নি। তাই চয়ন আর অর্ণব ছাড়া এই বিষয়টা কেউ জানে না। অথই মাঠ পেরিয়ে ক্লাসরুমের দিকে পা বাড়াবে, তখনই পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠস্বর পেয়ে থেমে যায়। ঘাড় ঘুরে পেছনে তাকিয়ে দেখে একটা অল্প পরিচিত মুখ। ভ্রুকুচকে অপরিচিত ব্যক্তির দিকে তাকিয়ে থাকে অথই। মিস সুইসাইড, আপনি এখানে পড়েন? দ্বিতীয় কথাটা বোধগম্য হলেও প্রথম কথার মানে একদমই মস্তিষ্কে ঢুকেনি অথৈর। গলা উঁচু করে ডান হাতের তর্জনী আঙ্গুল উঠিয়ে দেয় ব্যক্তিটির সামনে। বলে, হাউ ডেয়ার ইউ, আজে বাজে নামে আবার ডাকছেন কেন? ব্যক্তিটি হেসে উঠল অথৈর কথায়। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার পরখ করে নিল সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটিকে। বুকে 2 হাত ভাঁজ করে বলল, পাগলের মতো হাসছেন কেন? আমাকে পাগলে পাইনি, তবে আপনাকে এই নামে ডাকতে আমার হেব্বি লাগে। নামটা সুন্দর না? শাট আপ। ওকে ওকে, এবার বলুন আপনি কি এখানে পড়েন? আপনাকে বলতে বাধ্য নই। তাই? আচ্ছা, না বললে সমস্যা নেই, তবে আমার মনে হচ্ছে আমাদের এবার থেকে প্রতিদিন দেখা হবে। আপনার মুখ দেখার চেয়ে বেড়ালের মুখ দেখা অনেক ভালো। অথৈ হনহন করে হেঁটে চলে গেল। দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বিড়বিড় করে বলল, আমারই মুখ দেখে সকাল কাটতে হবে আপনাকে, মিস সুইসাইড, আই প্রমিস। তপ্ত একটা শ্বাস ছাড়লো অর্ক। নিজের ফোনটা বের করে একটা নাম্বার ডায়াল করলো। রিং হতেই ওপাশ থেকে একজন বলল, কি রে, সব ঠিকঠাক? তোমার জন্য দুঃসংবাদ, আমি চাকরি পেয়ে গেছি আর তোমার অ্যাসিস্ট্যান্টের কাজ করতে পারবো না। কংগ্রাচুলেশনস ভাই। এবার থেকে মন প্রাণ দিয়ে কাজ করবি, মা বাবাকে দেখবি। আমার যা সাহায্যের প্রয়োজন ছিল পেয়ে গেছি। এবার তুই নিজের ক্যারিয়ারে ফোকাস কর। খুব ভেঙে পড়েছিলাম জানো তো। তুমি ওই সময় সাহস না জোগালে হয়তো বা এই অর্ক ভরসা পেত না। আরে ধুর বোকা, তোর মধ্যে কনফিডেন্স ছিল। আমি কি করলাম বল? করেছো, তুমি অস্বীকার করলেও তুমি আমাকে একটা নতুন প্রাণ দিয়েছো।
আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো আজীবন। এই আমি তোর ভাই না অন্য কিছু? কৃতজ্ঞতা দেখাচ্ছিস মানে আমি তোর আপন হতে পারলাম না? না না, তুমি ভুল বোঝো না, অনুমতি প্রকাশ করতে পারছি না। থাক, তবে আমি ডাকলেই হাজির হয়ে যেতে হবে, মনে রাখিস। আচ্ছা, তোমরা ভালো থেকো। অর্ক কলটা রেখে দিল। এতক্ষণ সে ফায়াজের সাথে কথা বলেছে। ফায়াজ বিদেশ থেকে এসে অর্থের খোঁজ নেওয়ার জন্য অর্কের সাহায্য নিয়েছিল। অর্কের তখন অবস্থা খুব একটা ভালো ছিল না। বাবা একটা অ্যাক্সিডেন্টে পা ভেঙে ঘরে বসে গেছে। নিজের আয় বলতে কয়েকটা টিউশনি, কিন্তু তা দিয়ে তো সংসারের খরচ আর বাবার চিকিৎসা করানো সম্ভব ছিল না। মাস্টার্স পাশ করেও কোনো চাকরি পাচ্ছিল না। ফায়াজ ওকে বলেছিল তার হয়ে কাজ করলে পারিশ্রমিক দিবে। একই মহল্লার ছিল তারা। অর্ক না করতে পারেনি। ওই মুহূর্তে টাকার প্রয়োজন ছিল তার। ফায়াজ বলেছিল, আজ থেকে তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ব্যাস। এটাই ছিল তার খুশি হওয়ার কারণ। অর্থের বিষয়ে খোঁজ খবর এনে দেওয়াই ছিল প্রধান কাজ। তবে এই কাজ এক সপ্তাহের মতো ছিল। এরপর অর্ককে তেমন কাজই করতে বলেনি ফায়াজ। অর্ক বুঝতো ফায়াজ তাকে এমনি টাকা দিচ্ছে। অর্ক নিতে চায়নি, ফায়াজই জোর করেছে। ওই সময়টায় অর্ক ভেঙে পড়েছিল একদম। ফায়াজ তাকে সাহস জুগিয়েছে, নতুনভাবে নিজেকে তৈরি করার প্রেরণা জুগিয়েছে। অর্ক আজ নিজের চেষ্টায়, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। সকালবেলা বাবাকে নিয়ে হাসপাতালে এসেছে অর্থি, সাথে অর্ণব ও অর্থির মা খুদেজা বেগম। ফায়াজ হাসপাতালে আসার পরপরই অর্থিদের বাসা থেকে ফোন আসে। তারা জানায় অর্থির বাবা হার্ট অ্যাটাক করেছেন। কথাটি শুনেই অর্থি আর নিজেকে ঠিক রাখতে পারেনি। প্রচণ্ড ভয়ে চিন্তিত হয়ে কান্নাকাটি শুরু করে দেয়। অর্ণব জানায় ওরা আফজাল হোসেনকে নিয়ে হাসপাতালে যাচ্ছেন। অর্থিও আর দেরি করলো না, শাশুড়িকে জানিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল। এতটাই ঘাবড়ে গেছে যে বাসায় যে শাড়িটি পরেছিল ওটা নিয়ে চলে যায়। চেঞ্জ করারও সময় নেয়নি। চলতি পথে শাড়িতে পা বেঁধে এক প্রকার পড়ে যাচ্ছিল অর্থি। তখনই একজোড়া বলিষ্ঠ হাত অর্থিকে আগলে নেয়। উত্তেজনায় ভয়ে অর্থির নিঃশ্বাস ঘন ঘন পড়ছে। এক অচেনা অজানা কারো বাহু বন্ধনে আবদ্ধ হওয়ায় খুবই অস্বস্তি অনুভব করছে সে। চোখ তুলে তাকে দেখল এক সুদর্শন যুবক তাকে ধরে রেখেছে। গায়ে ডাক্তারি অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ ঝুলানো। বাবার কথা মনে হতে সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নিল তার থেকে। যুবকটি ওর থেকে জিজ্ঞেস করলো, ঠিক আছেন আপনি? লেগেছে কোথাও? না, আমার ছোট করে জবাব দিয়ে অর্থি দৌড়ে চলে গেল ভেতরে। যুবকটি নির্বাক অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। কেবিন খুঁজতে খুঁজতে অর্থি এক প্রকার ক্লান্ত হয়ে গেল। তাড়াহুড়োই ফোনটাও ফেলে এসেছে। অনেকক্ষণ পর এক জায়গায় এসে থামল সে। দূর থেকে একজনকে দেখা যাচ্ছে। গায়ে ডাক্তারি অ্যাপ্রন, মুখে মাস্ক ও গলায় স্টেথোস্কোপ ঝুলছে। অর্থি দৌড়ে গেল সেদিকে, গিয়ে জড়িয়ে ধরল লোকটিকে। সে আর কেউই নয়, স্বয়ং ফায়াজ। দূর থেকে মাস্ক থাকা সত্ত্বেও ফায়াজকে দেখে সে চিনতে পেরেছে। ওই সম্মোহনী চোখজোড়া অর্থির অচেনা নয়। হাউমাউ করে কান্না জুড়ে দেয় সে ফায়াজকে জড়িয়ে। নিঃশ্বাসের গতি দ্রুত বাড়ছে। ফায়াজ তার পিঠে আলতো করে হাত বুলিয়ে বলে, কেঁদো না, তোমার বাবা ঠিক আছেন। ট্রাস্ট মি, প্লিজ স্টপ ক্রাইং। অর্থি তাও ফুপিয়ে কেঁদে উঠল। পরিস্থিতি সামলানোর জন্য ফায়াজ ধীরে ধীরে অর্থিকে নিয়ে একটা ফাঁকা বেঞ্চিতে গিয়ে বসলো। ফায়াজের বুকে মাথা রেখে অর্থি বাবার নাম জপ করছে। ফায়াজ আলতো করে 2 হাত দিয়ে অর্থির মুখ ধরে সামনে তুলল। অর্থি নাক টেনে বলল, বাবা কোথায়? বাবার কাছে যাব, নিয়ে চলুন। নিয়ে যাব, একটু কান্না থামাও না প্লিজ। তোমায় কাঁদতে দেখলে আমার খুব খারাপ লাগে। বাবার কি হয়েছিল? ছোট্ট একটা হার্ট অ্যাটাক। অর্থি চোখ মুছে বলল, হার্ট অ্যাটাক আবার ছোট বড় হয় নাকি? অর্থির কথায় ফায়াজ ফিক করে হেসে দিল। অর্থি বুঝল না এই হাসির রহস্য। সে চুপ করে ফায়াজকে দেখছে। ঘাবড়ানোর কিছুই নেই, আমি ওনাকে দেখেছি, ট্রিটমেন্ট করছি, উনি সুস্থ হয়ে যাবেন, একটু পর জ্ঞানও ফিরবে। আমাকে নিয়ে চলুন। যাব, কিন্তু তার আগে বলো যে তুমি এভাবে চলে এলে যে। ফায়াজের কথার মানেই বুঝতে পেরে অর্থি চুপ করে রইল। অর্থির উত্তরের অপেক্ষা না করে ফায়াজ বলল, বাবাকে খুব ভালোবাসো তাই না? এটা শুনে আবারও বর্ষণ হচ্ছে অর্থির চোখে। প্রবল ব্যাগে তা বাড়তেই থাকে। ফায়াজ সান্ত্বনা দিয়ে বলল, এই আবারও কাঁদছো? বারণ করলাম তো। বাবা আমার কাছে ঠিক কি আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আপনি বুঝবেন না আমি কতটা ভালোবাসি বাবাকে।
বাবার কষ্ট আমি সহ্য করতে পারি না। বাবার ক্লান্ত চেহারা আমি দেখতে পারি না। তাকে সব সময় হাসতে দেখতে চাই আমি। বুঝলাম। অর্থি, অর্ণবের ডাকে অর্থি পেছন ফিরে তাকালো। ঠোঁটের কোণে হালকা হাসি খেলে গেল তার। বেঞ্চি থেকে উঠে গিয়ে অর্ণবের কাছে যায়, উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে, বাবা কোথায় অর্ণব? বড় আব্বু এখন ভালো আছেন, জ্ঞান ফিরেছে, দেখবি আয়। অর্থি ছুটে গেল। অর্ণব পেছন থেকে ডেকে বলল, আরে ওদিকে না, এদিকে। অর্থি অর্ণবের দিকে ঘুরে দাঁড়ালো। ফায়াজ অর্থির পাগলামি দেখে হাসছে। বাবার জন্য কতটা মরিয়া হয়ে উঠেছে মেয়েটা। অর্ণবের সাথে অর্থি চলে গেল বাবাকে দেখতে। ফায়াজ তাদের বিদায় জানিয়ে অন্য একজন পেশেন্ট চেক আপ করতে গেল। বাবার মাথার পাশে বসে এখনো হাউমাউ করে কাঁদছে অর্থি। তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তার কান্না থামছে না। মনে হচ্ছে বাবা না, তার প্রাণ পাখি চলে যাচ্ছিল। তুই চুপ কর, আমি ঠিক আছি তো মা। এভাবে ভেঙে পড়লে হবে, শক্ত হ। আফজাল হোসেন মেয়েকে বুঝে যাচ্ছেন। তার মেয়ে তাকে কতটা ভালোবাসে সেটা অজানা নয় তার কাছে। মেয়ে একবার কান্না শুরু করলে তাকে থামানো বড্ড মুশকিল হয়ে পড়ে। মেয়ের মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন উনি। পাশে আঁচলে মুখ ঢেকে কাঁদছেন খুদেজা বেগম। অর্ণব একটু বাহিরে গিয়েছে। মা মেয়ে ছাড়া এখন আর কেউই নেই কেবিনে। তোমরা এভাবে কান্না করতে থাকলে কোথায় যাব বলতো? আমার দেখতে ভালো লাগছে না এসব। কান্না থামাও না। আল্লাহ আমাকে এত তাড়াতাড়ি উপর নিয়ে যাবেন না। অর্থি তার বাবার মুখে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে বলে, অমন কথা বলো না বাবা, তুমি ছাড়া আমাদের আছেটাই বা কে? কেন? মেয়ের দায়িত্ব তো জামাই দিয়ে রেখেছি। আর মা, মাকে কে দেখবে? আল্লাহর রহমতে আমার যা আছে তাতে বাকি জীবনটা ভালোভাবেই কেটে যাবে তোর মায়ের। তাছাড়া আমার ভাই ও তার বউ তোর মাকে ফেলে দেবে না আশা করি, এই বিশ্বাস আছে আমার। এসব কেন বলছো বাবা? কী করব? তোরা তো কান্নাই থামাচ্ছিস না। আমি যেন মরে যাচ্ছি, এমনভাবে কাঁদছিস। আমার কেমন লাগছে ভাবছিস না? বাবার কথায় চুপ করে গেল মা মেয়ে দুজনেই। বাবার গম্ভীর মুখটা ফিরে এসেছে। অন্যদিকে তাকিয়ে আছে গম্ভীর মুখে। অর্থি মায়ের দিকে তাকালো। তার মা ইশারা দিয়ে তাকে চোখ মুছতে বলল। অর্থি চোখ মুছে একটু হাসার চেষ্টা করলো। আর কাঁদবো না বাবা, এই দেখো হাসছি। অর্থি নিজের সব কটা দাঁত বের করে বাবাকে দেখায়। মেয়ের এমন কাণ্ডে না হেসে পারলেন না আফজাল হোসেন। তাকে দেখে মা মেয়ে দুজনের মনে প্রশান্তির ঢেউ বয়ে যায়। আলতো হেসে আফজাল হোসেন বললেন, পাগলি মেয়ে একটা। অর্থিকে এক হাতে কাছে টেনে নিলেন উনি। অন্য হাত মেয়ের আগোচরের স্ত্রীর দিকে বাড়ালেন। খুদেজা বেগম লজ্জা পেলেন, কাজ ঘেঁষে দাঁড়িয়ে রইলেন। কিন্তু মেয়ের সামনে স্বামীর কাছে গেলেন না। মেয়ে দেখলে কি ভাববে? এখন তো আবার জামাই আছে। অর্ণবটাও যে কোনো সময় চলে আসবে। মাথা নিচু করে উনি দাঁড়িয়ে রইলেন। তোকে আজ এত খুশি লাগছে, ব্যাপার কি? ফায়াজের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বলা কথাগুলো শুনে থতমত খেয়ে যায় সারোয়ার। কিছুক্ষণ আগে দুজনের দেখা হয়েছে। ফায়াজ নিজের ডিউটি শেষ করে অর্থির কাছে যাবে বলে এগোচ্ছিল। সারোয়ারের চেম্বার ফাঁকা দেখে তার সাথে দেখা করতে আসে। বসার পর থেকেই সারোয়ারকে লক্ষ্য করল সে। অন্যমনস্ক হয়ে একটু পরপর হাসছিল। তাই ফায়াজ তড়িৎ গতিতে প্রশ্ন ছুড়ে মারল তার দিকে। আমতা আমতা করে সারোয়ার জবাব দিল, কি কি হবে? কোনো স্যাপার নয়। ফায়াজ টেবিলের উপর থেকে পানির গ্লাসটা টেনে নিল নিজের দিকে। গ্লাসে একটু চুমুক দিয়ে অল্প পানি খেলো। গ্লাসটা আবারও টেবিলের উপর রেখে দিল। তীক্ষ্ণ নজরে সারোয়ারকে পরখ করেছে সে। কিছু একটা ব্যাপার আছে বুঝতে পেরে পুনরায় জিজ্ঞেস করলো, দেখে তো মনে হচ্ছে ব্যাপারটা প্রেম সংক্রান্ত। তা কারো প্রেমে টেমে পড়লি নাকি? সারোয়ার মুচকি হাসে। ফায়াজ বুঝলো সঠিক জায়গায় সঠিক প্রশ্ন করেছে। আর একটু খুঁচা দিলে সব বলবে। তাই আর দেরি না করে জিজ্ঞেস করলো, শেয়ার করবি না? বন্ধু প্রেমে পড়েছে বলে কথা, কখন কার প্রেমে পড়লো জানতে হবে তো, না হলে ঘটকালি করে বিয়ে দেব কি করে? সারোয়ার একটু বেশি হাসলো। ফায়াজের ডান কাঁধে চাপড় মেরে বলল, তুই কিন্তু বিয়ের পর অনেক রসিক হয়ে গেছিস। ভাবি বোধ হয় ভালোবাসা বেশি বেশি দিচ্ছে। ফায়াজও তার কথায় তাল মিলিয়ে বলল, দেবে না আবার? ইটস মি ফায়াজ, আমি তার একমাত্র বর। ভালোবাসার চেয়েও বেশি কিছু দিচ্ছে। এক ভ্রু উঁচু করে সারোয়ার তাকিয়ে রইল ফায়াজের দিকে। ভালোবাসার চেয়েও
বেশি কিছু দিচ্ছে, সেটা আবার কি? ফায়াজ অনেকটাই কাছে এলো সারোয়ারের, মুখটা কানের কাছে নিয়ে তাকে ফিসফিসিয়ে বলল। বিয়ে হোক, তারপর বুঝবি। সবে তো প্রেমে পড়েছিস। সারোয়ার ঠুক গিলল। ফায়াজ সরে এলো নিজের জায়গায়, জিজ্ঞেস করলো। বল না রে, আমার আবার তাড়া আছে। শ্বশুর হাসপাতালে অ্যাডমিটেড। কি হয়েছে? হার্ট অ্যাটাক। এখন কি অবস্থা? মোটামুটি ভালো বলা যায়। ভাবি আসেনি? এসেছে। আচ্ছা বল না। তুই পাগল হচ্ছিস কেন এত? তেমন কিছুই না। ওই আজকে একজনের সাথে আমার ধাক্কা লেগেছিল। এক সুন্দরী শাড়ি পরা রমণীকে দেখেছিলাম, মুগ্ধ হয়ে শুধু তাকিয়েছিলাম সেদিকে। সে বোধ হয় খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, তাই আমাকে দেখেনি, ধাক্কাটা খেলাম, এটাই, আর কিচ্ছু না। ফাটাফাটি ধাক্কা দিয়ে প্রেম। জোস একটা সিন। আফসোস চোখে দেখতে পারলাম না। তোর এত দেখা লাগবে না, ভাবি আছে, ভাবিকে দেখিস। ওকে, তাহলে তুই লেগে থাক, আমি তাহলে উঠি। একদিন ভাবির সাথে পরিচয় করিয়ে দিস। ফায়াজ মুচকি হাসলো, চেয়ার ছেড়ে উঠে সারোয়ারের চেম্বার ত্যাগ করলো। এক লম্বা দীর্ঘশ্বাস ছাড়লো সারোয়ার, চোখ বন্ধ করে চেয়ারে গা এলি দিল। অতীব সুন্দরী এক রমণীর মুখখানা ভেসে উঠল। ফট করে চোখ খুলে নিল সে। যাকে এক দেখায় ভালো লেগেছে, সে কি বুঝবে তার মনের অস্থিরতা? অন্য একদিন দেখা হলে প্রপোজ করে ফেলবে ভাবে মনে মনে। সেদিন ছিল চৈত্রের এক সকাল। নিজের স্বপ্ন ও শখ পূরণ করে দেশের মাটিতে পা রেখেছিলাম। বাসায় না ফিরে আগে হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। বিদেশ থাকতেই একটা হসপিটালের সাথে চুক্তি হয়েছিল, তাই ভাবলাম আগে হসপিটালটা ঘুরে আসি। প্ল্যান অনুযায়ী একজন ড্রাইভারকে নিয়ে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। কিন্তু ড্রাইভারটি ছিল নতুন। দ্রুত বেগে চালানোর ফলে মাঝ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বসে। ফ্রন্ট সিটে থাকায় দুইজনে আঘাত পাই। আমার হাতে প্রচুর চোট লাগে, কপালে অল্প ব্যথা পেয়েছিলাম। ড্রাইভারের কপালেও বেশ লেগেছিল। অন্য একটা গাড়ির সাথে ধাক্কা লেগে একটা গাছের সাথে গিয়ে ঠেকে। চোখ প্রায় বুঝেই আসছিল, কিন্তু হঠাৎ আমি থমকে যাই, গাড়ির গ্লাসের দিকে চোখ রেখে। একটা মেয়ে এসে গ্লাসে হাত রেখে ধাক্কা দিচ্ছে। আমি কাপা হাতে গ্লাসটা খুলে দিলাম। স্পষ্ট দেখলাম মেয়েটার চেহারা। সব কিছু উপেক্ষা করে আমার চোখ আটকে গেল অচেনা মেয়ের চোখে। ওই হরিণী চোখ জোড়া দেখে এক অমোঘ আকর্ষণ কাজ করছিল আমার মনে। মেয়েটা আমাকে অনেক কিছুই বলছে, কিন্তু সেসব আমার কানে যাচ্ছিল না। চোখ বোঝার আগে মেয়েটার মুখটা দেখে নিলাম। কি সুন্দর স্নিগ্ধ সে মুখশ্রী। ধীরে ধীরে আমার চোখে অন্ধকার নেমে আসে। এরপর আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালের বেডে দেখলাম। মা বাবা থাকলেও সেই মুখটা আমি আর দেখতে পাইনি। অর্থে গালে হাত দিয়ে খুব মনোযোগ সহকারে শুনে চলেছে ফায়াজের বলা প্রতিটি কথা, যেন খুব গভীরেই ঢুকে গিয়েছে সে। ফায়াজ কথা বলা বন্ধ করার সাথে সাথে সে সোজা হয়ে বসলো। ফায়াজ একটু হাঁপাচ্ছে। এক নাগারে এত কথা সে কখনোই বলেনি। আজ অর্থে জানতে চেয়েছে ফায়াজ অর্থিকে কীভাবে চিনে বিয়ের আগে। ফায়াজ প্রথমেই বলতে চায়নি, কিন্তু অর্থিও নাছুর বান্দা। অর্থির জোড়াজোড়িতে ফায়াজ অবশেষে মুখ খুলল। দুজন মিলিয়ে চাঁদের আলোয় ছাদের দোলনায় বসে আছে। দোলনায় দুজনে দুলতে দুলতে ফায়াজ অর্থির সাথে শেয়ার করে সে কবে অর্থিকে প্রথম দেখেছিল। অর্থি ফায়াজের হাঁপানো দেখে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে, আপনার কি কষ্ট হচ্ছে? পানি এনে দিব? ফায়াজ এক নজর অর্থির দিকে তাকিয়ে বলে, তার কোনো প্রয়োজন নেই। আপনি আস্তে আস্তে বলুন, আমি শুনছি। সেদিন রাতে আমি একটা স্কেচ এঁকে ফেলি সেই মেয়ের। বিশেষ করে ওই হরিণী চোখ জোড়া ভোলার মতো নয়, গভীরভাবে আগে সেগুলোই আঁকি। এরপর মুখটা স্কেচটা বানিয়ে আমি অর্ককে দিয়ে দেই, বলি খুঁজে দিতে। অর্ক অনেক খুঁজে খুঁজে বের করেছে। মেয়েটির সব ডিটেলস পাওয়ার পর একটা প্ল্যান করছি। একটা ঘটক ঠিক করে মেয়ের বাড়িতে সম্বন্ধ পাঠাই। অবশ্য তার আগে বাসায় জানিয়ে দিয়েছিলাম। এরপর কিছুদিন অপেক্ষা করার পর তাকে পরিবারের সবাই মিলে দেখতে যাই। এর আগে তার বাড়ির আশেপাশে আমার বহুবার যাওয়া হয়েছে। আড়ালে থেকে তাকে বহুবার দেখেছি। চোখের শান্তি
সেই সাথে মনে গহীনে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। দেখতে গিয়ে তার মুখোমুখি যখন বসলাম সে আমায় চিনতে পারেনি, তবে সে আমায় না চিনলেও তার সরলতায় স্নিগ্ধতায় আমি আরেকবার মুগ্ধ হলাম। অতঃপর আমাদের বিয়ে ঠিক হলো, কিন্তু এরপর একটু ভালো কাটেনি আমার। সে আমায় ভুল বুঝতো, দূরে দূরে থাকতো, যে আমার ভেতরে একটা চাপা কষ্টের সৃষ্টি করছিল। আমি বুঝতে দিতাম না কাউকেই এই কষ্টটা। অনেক ঝড় ঝামেলা পার করে আমাদের মিলন হলো। সে এখন আমার ঘরের রাজরানী, আমার সুদর্শিনী, আমার অর্ধাঙ্গিনী, আর সে অর্থী ম্যাডাম। অর্থি বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে ফায়াজের দিকে। ওর তো মনে নেই ও ফায়াজকে দেখেছিল বলে, শুধু কোথাও যেন দেখেছে এটাই ভাবতো। আজ ফায়াজের কথাগুলো শুনে ওর কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। সে সোজা ঝাঁপে পড়ল ফায়াজের বুকে, নেত্রদয় জুড়ে উপচে পড়ছে জল। ফায়াজ তার পাগলিকে সামনে যাচ্ছে, পিঠে আলতো হাত বুলিয়ে কান্না থামানোর অনুরোধ করছে। ফুপিয়ে কেঁদে উঠে অর্থি বলল, আপনি আমায় এত আগে থেকে ভালোবাসতেন, অথচ আমি বুঝতে পারিনি। শুধু শুধু ভুল বুঝে এসেছি। আমি ভাবতাম আপনি একটা অসভ্য মানুষ। ফায়াজ হেসে দিল অর্থির কথায়। সে জবাবে বলে, আর এখন সেই অসভ্য মানুষটাই তোমার বর? তারপর অর্থের কানের কাছে মুখ এনে হেসে সে বলল, এখন এই অসভ্য মানুষটার কাছে আসতে ভয় লাগে নাকি তুমি আমার অসভ্যতামি খুব এনজয় করছো? কোনটা? ফায়াজের লাগামহীন কথায় অর্থে এক প্রকার লজ্জায় পেল। ফায়াজকে ছেড়ে চলে আসতে নিলে ফায়াজ অর্থের দুই বাহু চেপে আবারও তাকে বসিয়ে দেয়। অর্থি ফায়াজের বুকে মাথা নুয়ে নেয়, চোখ তুলে তাকাতে পারছে না। ফায়াজ অর্থের মাথাটা বুকের কাছে চেপে ধরে। দুজন মিলে দোলনায় দুলতে দুলতে চন্দ্রবিলাস করতে থাকে। মুখোমুখি দাঁড়িয়ে ফারিহা ও অর্ণব, আর রাস্তার ধারে ল্যাম্পপোস্টের আলো এসে পড়ছে ওদের মুখে। দুজনের চোখে বিস্ময় ধরা পড়ল। কেউ কল্পনাও করেনি দুজনের এভাবে দেখা হয়ে যাবে। অর্ণব এসেছিল একটা দরকারি কাজে, কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য রাস্তার ধারে এসেছিল, আর ফারিহা তার বান্ধবীর বাসা থেকে ফিরছিল। দুজনেই মুখোমুখি পড়ে যায়। ফারিহা চুপ করে দাঁড়িয়ে আছে, বারবার নিজের পোশাক দেখছে। আজ সে একটা গোল নীল জামা পরেছে, সাথে সাদা ওড়না, সাদা লেগিংস। ওড়নাটা বারবার নিচের দিকে টানছে। কখন অর্ণব কিছু একটা বলে বসে সেই ভয়ে। অর্ণব নিজের হাত ঘড়ির দিকে একবার তাকিয়ে ফারিহার দিকে চোখ রাখলো। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, তুমি এত রাতে রাস্তার মধ্যে কি করছো? ফারিহা ভয় পেয়ে কিছুটা আমতা আমতা করে জবাব দিল, ফ্রেন্ডের বাসায় এসেছিলাম। এত রাতে? না, সন্ধ্যায় এসেছিলাম, এখন চলে যাচ্ছি। অর্ণব তখন গাম্ভীর্যতা ধারণ করে বলল, একা একা এভাবে এত রাতে ঘুরছো কেন? অবশ্য তুমি তো বাবা আর তোমার ভাইয়ের আদরের মেয়ে, ভাই তোমাকে কিছু বলবে না, কিন্তু কোনো ভদ্র বাড়ির মেয়ে এত রাতে বাইরে থাকে না, দৃষ্টিকটু লাগে। তোমাকে ওরা বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছে। অর্ণবের কথায় ফারিহা বেশ কষ্ট পেল। এত অপমান কেউ কাউকে করে? মুহূর্তেই অশ্রু টলমল করতে থাকলো ওর চোখ দুটোই। ঝাপসা দৃষ্টি নিয়ে অর্ণবের সামনে থেকে দৌড়ে চলে যাচ্ছিল, কিন্তু কয়েক কদম যাওয়ার পর একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। ব্যথায় আর্তনাদ করে ওঠে। অর্ণব ফারিহাকে এই অবস্থায় দেখে দৌড়ে আসে। এক হাত দিয়ে ফারিহাকে ধরতে গেলে ফারিহা হাত সরিয়ে দেয়। অর্ণব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? এইটুকুই ছিল কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার জন্য। ফারিহা চোখ গরম করে তাকায় অর্ণবের দিকে। চমকে যায় অর্ণব। এই ফারিহাকে তো সে চিনে না। ঝাঁঝালো কণ্ঠে ফারিহা অর্ণবের উদ্দেশ্যে বলল, আমার মতো অভদ্র মেয়েকে নিয়ে আপনার এত চিন্তা না করলেও চলবে। অর্ণব বুঝলো ফারিহা কষ্ট পেয়েছে তার কথায়। সে নিজেকে একটু শান্ত রেখে বলল, আমি তোমাকে অভদ্র বললাম কখন? আমি তো বলেছি ভদ্র বাড়ির মেয়েরা রাত বিরাতে বাইরে থাকে না। আমাকেই তো বললেন আমি রাতে বাইরে বাইরে থাকি, এটাই তো আপনি ভাবলেন। আপনি প্রথম দিন থেকে আমার উপরে এমন আচরণ করছেন, কখনো আমার পোশাক নিয়ে, কখনো আমার চলাফেরা নিয়ে। কি চাইছেন আপনি বলুন তো? সব কিছুর ঊর্ধ্বে মানুষের মন পরিষ্কার থাকা জরুরি, কিন্তু আপনি আমাকে না জেনেই আমার সম্পর্কে এসব ধারণা পোষণ করছেন। নিজের মতো করে আমাকে যা তা বলে অপমান করছেন। আপনি কি ভাবেন আমি একবার চুপ করে থাকলে দ্বিতীয়বারে চুপ থাকবো? আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি মাথা ঘামাবেন না। আমাকে নিয়ে ভাবার জন্য আমার অভিভাবকরা আছে, তাদের ভাবতে দিন। নিজের বোনকে জিজ্ঞেস করবেন আমি কেমন, আশা করি সেই সত্যি বলবে। সরল কোমল মেয়েটা হঠাৎ এভাবে গর্জে উঠবে তা অর্ণব কল্পনায়ও আনেনি।
সব শুনে অর্ণব বুঝলো তার বলা কথাগুলোই অনেক কষ্ট পেয়েছে মেয়েটা, যার কারণে মনের সব অনুরক্তি বেরিয়ে এসেছে। ফারিহার বলা লাস্টের কথাগুলো অর্ণবের মনে দাগ কেটেছে। নিজেকে কেমন যেন ছোট ছোট লাগছে। এবার ফারিহা উঠতে গেলেই পড়ে যায়, পা মুচকে গেছে তার। সোজা হয়ে দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব হচ্ছে না। বাসায় যাবে কি করে ভেবে কান্না করছে। অর্ণব এসব দেখে তার শক্ত হাত দিয়ে ফারিহাকে তুলে নিল কোলে। আচমকা এমন হওয়ায় ফারিহা ঘাবড়ে যায়। দ্রুত গতিতে বাড়তে থাকে বুকের ওঠানামা। এক ঠান্ডা স্রোত বয়ে যায় সারা শরীরে। হাত ছুড়াছুড়ি করে বলে, আপনি আমায় কোলে নিলেন কেন? আমি বাসায় যাব। চুপচাপ এভাবেই থাকো, আর একবার হাত নাড়ালে এখানে আছাড় দিব। তীব্র ধমকে কেঁপে ওঠে ফারিহা, পুতুলের মতো চুপ হয়ে যায়। একটা সিএনজি দাঁড় করিয়ে ফারিহাকে নিয়ে ভেতরে বসে। ফারিহার বাসার ঠিকানায় যেতে থাকে ওরা। অর্ণব শক্ত করে ফারিহার এক হাত ধরে থাকে। মনে মনে অর্ণবকে বকা দিতে থাকে ফারিহা। কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলে দিলেন মনোয়ারা বেগম। সামনের দৃশ্য দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। অর্ণবের কুলে ফারিহাকে দেখে তিনি বিচলিত হলেন। অর্ণব তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিজেই বলল, খালাম্মা, ফারিহার পা মুচকে গিয়েছে, আমাদের ভিতরে যেতে দিন। মনোয়ারা বেগম ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে? আগে ভিতরে গিয়ে বসি। মনোয়ারা বেগম সামনে থেকে সরে গেলেন। অর্ণব ফারিহাকে নিয়ে ভেতরে গেল। তাড়াতাড়ি গিয়ে সোফায় বসালো ফারিহাকে। সেই সময় ফায়াজের বাবা এসে উপস্থিত হন। ঘাবড়ে মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর মা? কিছু না বাবা, শুধু একটু পা মুচকে গেছে। এটা শুধু বিষয়? তোর ভাইকে ডাকছি, দাঁড়া। ফায়াজ। অনেক জোরে ফায়াজকে ডাকলেন তিনি। অর্থি ও ফায়াজ ছাদে ছিল। ফায়াজের বাবার ডাক শুনে দুজনে ছুটে এলো। ড্রয়িং রুমে এসে দেখলো ফারিহা সোফায় বসে আছে। পাশে ফারিহার বাবা। দূরে দাঁড়িয়ে আছে অর্ণব। কাছে চিন্তিত হয়ে দাঁড়িয়ে ফায়াজের মা। অর্ণবকে দেখে ফায়াজ ও অর্থি দুজনেই খুব অবাক হয়ে তাকিয়ে রইল। ফায়াজ এগিয়ে এসে ফারিহাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? ফারিহা মুখ খোলার আগে অর্ণব বলে উঠল, আর বলবেন না, রাস্তার এক পাশে বসেছিল, দেখে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। ও বলল পা মুচকে গিয়েছে, হাঁটতে কষ্ট হচ্ছে, তাই দেরি না করে ওকে নিয়ে বাসায় চলে এলাম। ফারিহা বিস্ফোরক দৃষ্টিতে অর্ণবের দিকে তাকালো। অর্ণবের ঠোঁটের কোণে মৃদু হাসি দেখা গেল। ফারিহা মনে মনে বলল, কি নিদারুণ অভিনয় করেন আপনি। সত্যি বলার সৎসাহস আপনার আছে? আপনি যতই গম্ভীর রক্তটা হন না কেন, আমার ভাইয়ার সামনে এলেই ভেজা বেড়াল হয়ে যান। ফায়াজ আলতো চাপ দিল ফারিহার পায়ের গোড়ালিতে। ব্যথায় আর্তনাদ করে ফারিহা বলল, লাগছে ভাইয়া, আমি এক্স-রে করাতে হবে। এখন চল হাসপাতাল। এখন কিছুতেই যাব না। ফায়াজের বাবা একমত হয়ে বললেন, তাহলে কাল সকালে যাস। ও যখন এখন যেতে চাইছে না, তখন থাক। ফায়াজ উঠে দাঁড়িয়ে বলল, তোমাদের ইচ্ছা। আমি তাহলে এখন আসি। অর্ণবের কথায় তার দিকে সবাই তাকালো। মনোয়ারা বেগম বাধা দিয়ে বললেন, তুমি এই তো মাত্র এলে, আমাদের এত বড় উপকার করলে, এখন তো তোমায় যেতে দেব না বাবা। শাশুড়ির কথায় অর্থেও এগিয়ে এসে বলল, তুই থাক না আজ রাতটা এখানে। ফায়াজও একই সুরে বলল। বোনের বাড়িতে এসেছো যখন, থেকে যাও। অর্ণব সবার কথা উপেক্ষা করে বলল, সরি, আমি আসলে এখন থাকতে পারবো না, অন্য একদিন এসে থেকে যাব। বাড়িতে সবাই অপেক্ষা করছে। বাড়িতে ফোন করে জানিয়ে দাও। ফায়াজের কথায় অর্ণব বলল, তা হয় না ভাইয়া, আব্বু বড় আব্বুরা আমাকে একটা কাজে পাঠিয়েছিলেন, তাদের কাজের হিসেব দিতে হবে আজকেই। চলে যাবেই তাহলে? অসহায় কণ্ঠে অর্থি বলল। অর্ণব এগিয়ে এলো অর্থির কাছে। অর্থির মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করিস না, অন্য কোনো দিন এসে থাকবো, প্রমিস। অর্ণব ফায়াজের মা বাবা দুজনকেই সালাম করলো। অর্থি ও ফায়াজকে বিদায় জানিয়ে শেষে ফারিহাকে এক নজর দেখেই বেরিয়ে গেল। মিস সুইসাইড, আপনি না অনেক সুন্দর। ফার্মেসির দোকান থেকে ফিরছিল অথই। রাস্তা পার হয়ে বাসায় যাওয়ার সময় পেছন থেকে এই কথা শুনে চমকে গেল সে। অবাক হয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখে অর্ক দাঁড়িয়ে আছে হাসি মুখে। বেশ বিরক্ত হলো অথই। বিগত কয়েকদিন ধরেই অর্ক তাকে নানাভাবে হয়রান করছে। কলেজে অথইদের ক্লাস টিচার হিসেবে যোগ দেয় অর্ক। প্রথম দিন তাকে দেখে বেশ অবাকই হয়েছিল সে। সব সময় নজরে রাখে অথই কখন কি করছে। একটা কথা বললেও ক্লাস থেকে বের করে দেয়।
পড়া যেদিন শিখে আসবে না সেদিন দাঁড় করিয়ে রাখবে। বিভিন্ন বাহানায় অথৈর উপর একরকম দুষ্টু টর্চার চালায় অর্ক। অথৈ সব বুঝতে পারে, শুধু দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে। তবে অর্ক অথৈর উপর নজর রেখে ক্লাসের উপর মনোযোগ দেয় না যে এমন নয়, খুবই মনোযোগ সহকারে ক্লাস করায়। ছাত্রছাত্রীদের কথা শুনে তাদের বিভিন্ন টিপস দেয়, ছাত্রছাত্রীদের সাথে খুব মিশুক হয়ে কথা বলে। কম বয়সী টিচার পেয়ে ছাত্রছাত্রীরা তাই তারাও আগ্রহী হয়ে শুনে তার কথাগুলো। আপনি অর্ক দাঁত কেলিয়ে হেসে জবাবে বলে, ভয় পেয়ে গেলেন নাকি মিস সুইসাইড? অথৈ অর্কের দিকে তর্জনী আঙ্গুল উঠিয়ে তেড়ে এসে বলে, এই দেখুন, একদম আমাকে এই নামে ডাকবেন না। অর্ক দেখলো হাওয়া গরম, তাই আর ঘাটালো না অথৈকে, শান্তভাবে বলল, আচ্ছা, ডাকলাম না, কিন্তু আপনি এখানে কি করছেন? ফার্মেসি দোকান থেকে ওষুধ নিতে এসেছি। এত রাতে একা একা? আপনার সমস্যা কি? সমস্যা আমার না, আমার চোখের। আপনাকে এত সুন্দর লাগে আমার চোখে যে কি বলবো, বলার ভাষাই হারিয়ে ফেলি মাঝে মাঝে। লজ্জা করে না নিজের ছাত্রী সম্পর্কে এসব বলতে? ছি, আপনার এইসব কথাবার্তা কলেজের সবাই জানলে কি বলবে? প্লিজ দূরে থাকুন আমার থেকে। আর আপনার এইসব উদ্ভট কথাবার্তা আপনার কাছেই রাখুন। অথৈ অর্ককে আর কোনো সুযোগ না দিয়ে বাসার ভেতরে ঢুকে গেল। অর্ক অথৈর কাণ্ড দেখে আনমনে হেসে উঠল, মনে মনে বলল, আমারই ওই দু চোখ যে তোমাতেই আটকে গেছে, কি করব বলো? এত চাই ভুলতে কিন্তু পারি না, বারবার তোমার মুখটা সামনে চলে আসে। বাড়ির সবাই খাবার টেবিলে বসে খাচ্ছিল। আফজাল হোসেন ও আদনান হোসেন ব্যবসা নিয়ে কথা বলছেন, আর অর্ণব ও অথৈ মাথা নিচু করে খাচ্ছে। হঠাৎ আফজাল হোসেন বলে উঠলেন, তোমার কাজ কতটুকু হলো অর্ণব? বড় আব্বু, আমি ওনাদের সব বুঝিয়ে দিয়ে এসেছি, বাকিটা ওনাদের ওপর নির্ভর, ওনারা কতটুকু করতে পারেন। ভালো করেছো। অর্থই, তোমার পড়ালেখা কেমন চলছে? জি বড় আব্বু, ভালো। ভালো করে পড়ালেখা করো। অর্ণব, তোমার কাজ কেমন চলছে? আমারও ভালো চলছে। খাওয়া দাওয়া শেষ হলে আফজাল হোসেন ও আদনান হোসেন নিজেদের ঘরে চলে যান। তখন অর্থির মা এসে অর্ণবকে বললেন, জানিস আজকে তোর মায়ের শ্বাসকষ্টটা বেড়ে গিয়েছিল, তোরা কেউই বাসায় ছিলি না। ভাগ্যিস অথই ছিল, না হলে কি যে হতো। অর্ণব ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, ওষুধ ছিল না? আর অথই কি করছে? ঔষধ নেই, ফুরিয়ে গিয়েছে। তখন অথই গিয়ে আমাদের বাসার পাশের ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসেছে। অথৈ ভয়ে কুকড়ে যাচ্ছে। তার ভাই কি রিয়াক্ট করে বসবে কে জানে। এমনিতেই তো কড়া পাহারায় রেখেছে তাকে, যেখানেই যাবে সঙ্গেই থাকবে। অর্ণব জিজ্ঞেস করলো, কখন উঠেছিল শ্বাসকষ্ট? এই তো 10টার দিকে। এত রাতে ওকে বাইরে পাঠিয়েছেন কেন? কিছুটা জোরে বলল অর্ণব। অথৈ ঘাবড়ে গেল। অর্থির মা ধমক দিয়ে অর্ণবকে বলল, কাছেই তো পাঠিয়েছি, এত রেগে যাচ্ছিস কেন? তুই অন্য কাউকে দিয়ে ওষুধ নিয়ে আসতে পারতি, কেন গেলি এত রাতে বাইরে? ভাইয়া, আমি কাউকে নিচে দেখিনি, তাই। চুপ, আর কখনো যেন আমি তোকে বাইরে যেতে না দেখি। ভদ্র বাড়ির মেয়েরা রাতে বাইরে বের হয় না। কথাটা বলতে বলতে অর্ণবের সামনেই ফারিহার মুখটা ভেসে উঠল। একই কথা তো ফারিহাকে বলেছে অর্ণব। বাচ্চা মেয়েটা তার উপর যা রাগ করে বসলো। অর্ণবের মা অর্ণবকে জোরে এক ধমক দিয়ে বললেন, মেয়েটাকে ধমকাচ্ছিস কেন? আমি পাঠিয়েছি ওকে, তোরা কেউ ছিলি না বলেই পাঠিয়েছি ওকে, আর এই নিয়ে কিছু বলবি না তুই। মায়ের ধমকে অর্ণব চুপ হয়ে গেল ঠিকই, কিন্তু পরক্ষণেই একটু নিচু হয়ে অথৈর দিকে ঝুঁকে বলল, যা বললাম মাথায় রাখিস, যা করছিস ভুলিনি আমি। অথৈর খুব খারাপ লাগলো। এভাবে বাঁচা যায়? যত রাগ খুব মনের মধ্যে আছে সব শিহাবের উপর। শিহাব তার জীবনে না এলে জীবনটা এরকম ঘরবন্দি হয়ে কাটাতে হতো না তাকে। অথৈ টেবিল ছেড়ে উঠে দৌড়ে নিজের রুমে চলে গেল। অথৈকে এভাবে যেতে দেখে সবাই সেদিকে তাকিয়ে রইল। অর্ণব মনে মনে বলল, তোকে আমি অনেক ভালোবাসি বোন। ভাইয়ের রাগ শ্বাসটান তোর চোখে পড়ল, ভালোবাসা নয়। তুই একদিন ঠিকই আমাকে বুঝবি, আমি তোর খারাপ চাই না। সূর্যের ঝিকিমিকি আলোয় রুমটা আলোকিত হয়েছে মাত্র। কতক্ষণ আকাশে সূর্যের রাজত্ব চলবে জানা নেই, কারণ আজকাল সূর্য যতই তেজে হয়ে উঠুক না কেন, ঘন কালো মেঘ এসে ঠিকই সূর্যের তেজ নিভিয়ে দেয়। বৃষ্টির রাজত্ব আকাশে চলতে থাকে।
সাথে ম্যাঘের গর্জন তো আছেই। নিজের রুমে একটা ট্রফি হাতে নিয়ে বসে আছে ফারিহা। কলেজে নাচের কম্পিটিশনে জিতে এই ট্রফিটা পেয়েছে সে। এই ট্রফিটা তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা অর্জন। ফারিহা কখনো ভাবেনি কলেজে নাচের কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পাবে সে। নিঃসন্দেহে এটা তার বিশাল অর্জন। তুই রেডি? ভাইয়ের কণ্ঠ পেয়ে দরজার দিকে তাকালো ফারিহা। ফায়াজ একেবারে হাসপাতালে যাওয়ার জন্য রেডি হয়ে এসেছে। ফারিহা মুখ কালো করে বলল, আজ না গেলে হয় না? মারবো টেনে এক চর। গাফিলতি হচ্ছে। যা, রেডি হ তাড়াতাড়ি। তোর ভাবিও যাবে সাথে। ফারিহা গুমরা মুখে কথাগুলো বলল। ফায়াজ চলে গেল কথা না বাড়িয়ে। ফারিহা উঠে ট্রফিটা সুন্দর করে ওয়ার্ড্রোপের উপরে রেখে দিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হতে লাগলো। অর্থি ফারিহাকে নিয়ে হাসপাতালে যাবে বলে তৈরি হয়ে সোফায় বসে আছে। ভার্সিটির ব্যাগও সাথে নিয়েছে। হাসপাতাল থেকে ফারিহাকে গাড়িতে তুলে দিয়ে ভার্সিটি চলে যাবে সে। মনোয়ারা বেগম ফায়াজের জন্য ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে এলেন। ফায়াজের বাবা ব্যবসার কাজে আজ সকালবেলায় সিলেটে চলে যান। ফায়াজ কফিতে চুমুক দিয়ে ঘড়ির দিকে তাকালো। দেরি হচ্ছে দেখে ফারিহাকে ডাক দিল। ফারিহা, কতক্ষণ সময় লাগে? হ্যাঁ। অর্থি ফায়াজের কথায় তাকে বুঝিয়ে বলার জন্য তার কাছে এসে ঘেঁষল। মিহি কণ্ঠে বলল, ফারিহার বোধহয় কষ্ট হচ্ছে, পায়ে মোচড় খাওয়ায়। আমি ওকে নিয়ে আসছি। গিয়ে দেখো তো অবস্থা কি ওর। একটা কথাও কানে ঢোকে না মেয়েটার। অর্থি ফায়াজের কথায় উঠে দাঁড়ালো। তাড়াতাড়ি করে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। ফারিহার রুমে এসে দেখে ফারিহা রেডি হয়ে গেছে। হাঁটতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু মেয়েটা চেষ্টা করছে। অর্থি এক মুহূর্ত দেরি না করে দ্রুত এসে ফারিহার হাত ধরে নিল। একটা হাত মাথার পেছনে দিয়ে কাঁধে রেখে ফারিহাকে সাবধানে ধরল সে। ফারিহা মিনমিন স্বরে বলল, আমি পারবো ভাবি। দেখতেই পাচ্ছি তোমার ভাইয়া ডাকছে, নিচে চলো। অর্থি আস্তে করে ফারিহাকে নিয়ে নিচে নামতে লাগলো। সিঁড়ির কাছে আসলেই ফায়াজ এসে ফারিহাকে ধরে অন্য পাশ থেকে। অর্থি ও ফায়াজ দুজনের দিকে তাকিয়ে ফারিহা মুচকি হাসলো। নিচে নামলো তারা ধীরে ধীরে। মনোয়ারা বেগম ফারিহাকে কোনো রকমের বাড়াবাড়ি করতে বারণ করে দিয়েছেন। তিনজনই বেরিয়ে পড়লো বাইরে। হাসপাতালে বসে বোর হচ্ছিল ফারিহা। এভাবে কেউ বসে থাকতে পারে নাকি? এক্স-রে করিয়েছে, এখন রিপোর্টের জন্য বসে আছে। এভাবে বসে থাকতে মোটেও ভালো লাগছে না তার। অর্থি বিষয়টি খেয়াল করে বলল, এত ছটফট করছো কেন? কি হয়েছে? বসে থাকতে ইচ্ছে করছে না, বাসায় চলো। রিপোর্ট আসুক। তাছাড়া তোমার ভাইয়া তো আছেন। তুমি কি ভাবছো যে ভাইয়াই হাসপাতালে ডাক্তার বললে বোন হিসেবে আমাকে সমাদর করবে? এক্ষুনি রিপোর্ট চলে আসবে? মোটেও না ভাবি। 2 ঘন্টা বসে থাকতে হবে, লম্বা সিরিয়াল। অর্থি তাজ্জব বনে গেল ফারিহার কথাই। কি? আমি ভার্সিটিতে যাব কবে তাহলে? তুমি আগে বলনি কেন? অর্থি তার ব্যাগ নিল কাঁধে। দূর থেকে ফায়াজকে একজনের সাথে কথা বলতে দেখে এদিকে আসতে দেখলো অর্থি। তোমার ভাইয়া আসছে, আমি কিন্তু ভার্সিটিতে যাব। বসো না, যাবে তো বুঝলাম। ফায়াজ তাদের সামনে এসে দাঁড়ালো। অর্থি ফিরে তাকালো ফায়াজ ও তার সাথে আসা ব্যক্তিটির দিকে। অর্থির দিকে সেও কেমন করে তাকিয়ে আছে। অর্থি বুঝতে পেরে অস্বস্তিতে ভুগছে। ফায়াজ হাসি মুখে অর্থিকে বলল, ম্যাডাম দেখি চলে যাচ্ছেন। দেরি হয়ে যাচ্ছে, আপনি থাকুন এখানে। আমার ওদিকে ক্লাস মিস হয়ে যাবে। পাশে থাকা ব্যক্তির দৃষ্টি অর্থির উপরে সীমাবদ্ধ। ফায়াজ সেই ব্যক্তিকে দেখে অর্থিকে বলল, তোমার সাথে পরিচয় করিয়ে দেই, আমার ফ্রেন্ড সারওয়ার। অর্থি ঝলক তার দিকে তাকালো, সাথে সাথে চোখ সরিয়ে নিল। ফায়াজ এবার সারোয়ারের দিকে তাকিয়ে বলল, তুই আমার ওয়াইফকে দেখতে চাইতিস না? এ হচ্ছে অর্থি, আমার ওয়াইফ, তোর ভাবি। মুহূর্তেই সারোয়ারের মুখের আদল বদলে গেল। তার চেহারায় অন্ধকার নেমে এলো। এতটাই বিস্মিত হয়েছে ফায়াজের কথায় যে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। ফায়াজ লক্ষ্য করলো সারোয়ারের চেহারার পরিবর্তন এসেছে। মুখটা কেমন কালো হয়ে আছে। তীক্ষ্ণ দৃষ্টিতে সারোয়ারের দিকে একবার তাকালো। পর মুহূর্তেই কে যেন মনে হতেই অর্থির দিকে তাকালো। অর্থি তখন ফারিহার সাথে কথা বলছিল ফিসফিসিয়ে। ফায়াজ সারোয়ারকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, কই হারিয়ে গেলি তুই? ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে হাঁকচকে উঠল সারোয়ার। কণ্ঠ খাদে নামিয়ে বলল, কিছু না। কোথায় হারাবো বল তো? ভাবি বোধ হয় পরিচিত হতে চান না আমার সাথে। আমি এখন যাই। সারোয়ার যত দ্রুত পায়ে হাঁটা যায় হেঁটে ওই জায়গা থেকে প্রস্থান করলো।
মনটা বিষণ্ণতায় একেবারে ভরে উঠল। যাকে এক দেখায় পছন্দ করে মন দিয়ে ফেলেছিল, সে এখন অন্য কারো স্ত্রী, তাও আবার সে বন্ধু। সারোয়ার ছুটে পালালো ওখান থেকে। ফায়াজ এবার অর্থের উপর বেজায় ছুটে গেল। সে কর্কশ গলায় অর্থিকে বলল, তুমি এটা কেন করলে অর্থি? সারোয়ারের সাথে কথা বললে না কেন? কি ভাবলো এবারও? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমার কাণ্ড দেখে। ভদ্রতার খাতিরেও তো মানুষ কথা বলে, কিন্তু তুমি। বাদ দাও, তোমার নাকি ভার্সিটিতে দেরি হয়ে যাচ্ছে, যাও। অর্থি কিছু বলতে চেয়েছিল, কিন্তু ফায়াজ শুনল না। এই অবহেলা অর্থির মনে খারাপ লাগার জন্ম দিচ্ছে। পাশ থেকে ফারিহা অর্থির হাত ধরে তাকে আশ্বস্ত করে বলল, ভাইয়ার কথায় মন খারাপ করো না। এখন রেগে আছে ঠিকই, কিন্তু দেখবে পরে রাগ কমলে নিজে থেকেই এসব সরি বলবে তোমাকে। নিশ্চিন্ত হয়ে ভার্সিটিতে যাও। অর্থি একটা মিষ্টি হাসি দিয়ে ফারিহার গাল টেনে দিল। তোমার মতো ননদিনী থাকলে আমার আবার মন খারাপ হবে কিসের জন্য? তাহলেই ননদিনীর জন্য কিছু একটা করো পরে। সুযোগের সদ্ব্যবহার। আমি বিশেষ কিছু চাইবো না তোমার কাছে। জানি তো সেটা। তোমার চাওয়া তো খুবই সীমিত। আমি মাঝে মাঝে অবাক হই তোমাকে দেখে। আমি জানতাম বড়লোকের ছেলে মেয়েরা যত থাকে ততই চায়। একটু দিতে থাকো, বাবা মায়ের টাকা নিয়ে ফুর্তি করে বেড়ায়। কিন্তু তোমাকে এটা সেটার জন্য কখনো বায়না করতে দেখিনি। এত প্রশংসা না করলেও চলবে, এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রাতের দিকে বারান্দায় দাঁড়িয়ে ব্যস্ততম শহর দেখছিল অর্থি। আজকের আবহাওয়াটা দারুণ। কি সুন্দর কোমল বাতাস বইছে ধরিত্রীর বুকে। গা ঠান্ডা হয়ে শরীর ও মন দুটোই জড়িয়ে যায়। নিজের পেছনে ঘাড়ের খুব কাছে কারো উষ্ণ নিঃশ্বাস পড়ছে। অর্থি বুঝে নেয় এটাকে। চোখ বন্ধ করে বলে, কিছু বলবেন? একা একা কি করছো? পেছন থেকে অর্থিকে জড়িয়ে ধরে ফায়াজ বলল। অর্থি কোনো প্রতিক্রিয়া না দিয়ে জবাব দিল, কিছু না, বাতাস খাচ্ছি। বাতাস একবার খাওয়া যায় নাকি? বাতাস গায়ে লাগাই। বোকার মতো নিজেকে উপস্থাপন করে নিজে বোকা বনে গেল অর্থি। ফায়াজ অর্থির খোলা চুলে মুখ গুজে পুনরায় জিজ্ঞেস করলো, মন খারাপ আমার সুদর্শিনীর? কি হবে জেনে? কিছুটা অভিমানী হয়ে বলল অর্থি। ফায়াজ এবার সিরিয়াস হয়ে বলল, হাসপাতালে ওই ব্যবহার করেছো বলে মন খারাপ করে আছো, কিন্তু ভেবে দেখো তুমি কি কাজটা ঠিক করেছো? সারোয়ার কি ভাবলো? অর্থি ঘুরে দাঁড়ায় ফায়াজের মুখ বরাবর। কঠিন রাগ দেখে বলল, আর আপনার বন্ধুর দৃষ্টি কি খুবই ভালো? আপনি দেখেছেন উনি কিভাবে আমার দিকে তাকিয়েছিলেন? খুব খুব অস্বাভাবিক লেগেছে ওনার ব্যবহার আমার কাছে। তাই একটু অস্বস্তিতে পড়ে কথা বলিনি। তাছাড়া ওনাকে আমি আগেও দেখেছি। ফায়াজ অবাক হয়ে জিজ্ঞেস করে, কোথায় দেখেছো? সেদিন হসপিটালে যাওয়ার সময় ওনার সাথে ধাক্কা লেগেছিল। উনি পড়ে যাওয়ার হাত থেকে আমাকে বাঁচিয়েছেন। ফায়াজ বিস্ফোরক দৃষ্টিতে অর্থির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। মন মস্তিষ্ক দুটোই কাজ করা বন্ধ করে দিয়েছে। হাত আলগা হয়ে গেল অর্থির শরীর থেকে। কি শুনলো? তার মানে ও যা ধারণা করেছে তাই ঠিক। সেজন্যই বুঝি তখন সারোয়ারের চোখে মুখে আমাবস্যার ন্যায় অন্ধকার নেমেছিল। এবার সবটা পরিষ্কার হলো ফায়াজের কাছে। সারোয়ারের পরবর্তী পদক্ষেপ কি তা জানতে হবে। অর্থিকে নিয়ে ভাবনা বন্ধ করতে বলতে হবে তাকে। শুনলাম তোমার শ্বশুর নাকি চালের ব্যবসা করেন। ফায়াজ হাসপাতালে যাওয়ার জন্য বাসার বাইরে বেরিয়েছিল সবে। ঠিক তখনই একজন মধ্যবয়সী লোক এসে কথাটা শুধালো তাকে। ফায়াজ প্রকুচকে জবাব দিল, জি চাচা। উনি কিছুটা আফসোসের সুরে বললেন, ইস, কোথায় তোমরা আর কোথায় ওরা? তোমার বাবার কত বড় ব্যবসা, সবাই একটাকে চেনে, সেখানে তুমি একজন সামান্য চালের ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করেছো। এটা তো ঠিক হলো না বাবা। লোকটার কথা শুনে সারা শরীর রাগে কেঁপে উঠল ফায়াজের। গম্ভীর হয়ে লোকটাকে জবাব দিল, দুঃখিত চাচা, আপনার সাথে আমি একমত হতে পারলাম না। আমার শ্বশুর কি করেন না করেন সেসব জেনে তো আমি তার মেয়েকে বিয়ে করিনি। আমার তার মেয়েকে ভালো লেগেছে, তাই তাকে নিজের ঘরের ঘরণী করে নিয়ে এসেছি। আর তাছাড়া আমি মনে করি পৃথিবীতে কোনো কাজই ছোট না। উনি চালের ব্যবসা করলেও বর্তমানে 20-25টি পরিবারের ভরণ পোষণ যোগান। আমি ওনাকে সম্মান করি। ভালো, তুমি কত সুন্দর চিন্তা করো বাবা।
আপনিও নিজের মন মানসিকতা পরিবর্তন করুন চাচা। রিজিক আল্লাহর হাতে। কার রিজিক উনি কিভাবে লিখেছেন উনি একমাত্র জানেন। কাজ তো উপলক্ষ মাত্র। আমার ভুল হয়েছে বাবা, আমি বুঝতে পেরেছি। ফায়াজ আর কোনো দিকে না তাকিয়ে গাড়িতে উঠে গেল। মন এমনিতেও ভালো নেই, তার উপর এসব কথাবার্তা ওর একেবারেই পছন্দ নয়। জীবন থাকতে ওর থেকেও তার পরিবারের কাউকে অসম্মানিত হতে দেবে না সে। বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। কলেজে এসে শ্রেণীকক্ষের বারান্দায় দাঁড়িয়ে আছে অথই। বৃষ্টি দেখে খুবই আনন্দিত সে। বারান্দায় দাঁড়িয়ে হাত বাড়িয়ে বৃষ্টিকে সে ছুঁয়ে যাচ্ছে। ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি পড়ে অথৈর হাত ভিজে দিয়েছে। হাতে নীল কাচের চুড়ি ছিল। চুড়ির সহ ভেজা হাত দারুণ এক সৌন্দর্য ছড়িয়েছে যেন। দূর থেকে এই দৃশ্য একজন খুব গভীরভাবে পরখ করছে। অথৈর পাগলামি দেখে সে মুগ্ধ হয়ে গেল। অথই বৃষ্টির পানি হাতে নিয়ে উপরের দিকে ছুরি মারছে। তার সাথে ক্লাসের বাকি মেয়েরাও একই কাজ করছে। সবার মুখে এক তৃপ্তির হাসি। ক্লাসরুমে বসে আছে অথই। একটু পর তাদের নতুন স্যার আসবেন। নতুন স্যারের ক্লাস করতে মোটেও ভালো লাগে না তার, কারণ নতুন স্যারই ওই অর্ক, যাকে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে অথই। কোন কুলক্ষণে যে স্যার হয়ে এসেছিল তাদের কলেজে, এখন প্রতিদিনই তাকে দেখতে হচ্ছে। তার করা অত্যাচারগুলো সহ্য করতে হচ্ছে। দরজা দিয়ে অর্ককে ঢুকতে দেখা গেল। সবাই সতর্ক হয়ে বসলো। অর্কের ক্লাস করার জন্য অনেক মেয়ে আগ্রহী হয়ে বসে থাকে। এসব দেখতে অথৈর গা একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তার মতে স্যারকে নিয়ে এত আগ্রহ না দেখানোই ভালো। কিন্তু ক্লাসের মেয়েরা কম বয়সী সুদর্শন স্যার পেয়ে একেবারে গলে গেল যেন। অর্ক ক্লাসে এসে অথৈর দিকে চোখ পড়তে দেখে সে গভীর চিন্তায় মগ্ন। মনে মনে একটা ছক কষে ফেললো তাকে পানিশমেন্ট দেওয়ার। ভাবতেই ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলে গেল। অর্ক একটু গম্ভীর হয়ে অথৈর উদ্দেশ্যে বলল, এই যে অথই, দাঁড়ান। জোরে তার নাম ধরে ডাকায় অথৈর সম্বিত ফিরল। সে সামনে তাকিয়ে দেখে অর্ক তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু বুঝে উঠতে পারল না সে। ক্লাসের অনেকেই তার দিকে তাকিয়ে আছে দেখে অস্বস্তি বোধ করলো। অর্ক গম্ভীর কণ্ঠে বলল, ক্লাসে এসে মনোযোগ কোথায় আপনার? কি এত ভাবছেন? কিছু না। কিছু না তো? অমনোযোগী কেন? যাই হোক, এদিকে আসুন। মনে মনে বেশ বিরক্ত অথই। চুপচাপ গুটি গুটি পায়ে হেঁটে সে এগিয়ে গেল অর্কের সামনে। অর্ক তাকে একটা মার্কার দিয়ে বলল, নিন, বোর্ডে এই অঙ্কটা করে দেখান। অথই বুঝলো তাকে ইচ্ছে করেই পচাচ্ছে অর্ক। দাঁতে দাঁত পিষে অর্কের দিকে তাকালো সে। অথৈর মুখ দেখে মিটিমিটি হাসছে অর্ক। অথই মার্কার নিয়ে বোর্ডে অঙ্ক করতে লাগলো। অঙ্ক করতে করতে সবাইকে বুঝিয়ে দিল অথই। ক্লাসে অথৈর জন্য করতালি দেওয়া হলো। অথই মার্কারটা অর্কের হাতে দিয়ে নিজের জায়গায় আসার জন্য পা বাড়াতেই পেছন থেকে অর্ক বলে উঠল, কোথায় যাচ্ছেন? আমি যেতে বলেছি আপনাকে। অথই অর্কের দিকে ফিরে তাকালো, হতাশা দৃষ্টি নিয়ে বলল, স্যার, আমি তো অঙ্ক করেই দিয়েছি, আবার কেন? আমি তো আপনাকে যেতে বলিনি। তাহলে যাচ্ছেন কেন? শুনুন, ক্লাসে অমনোযোগী ছিলেন বলে আপনাকে 5 মিনিটের জন্য ক্লাস থেকে বের করে দেওয়া হলো। অথই হতাশ, প্রচণ্ড রকমের হতাশ। সামান্য একটা কারণে কেউ এমন করে? অর্ক ইচ্ছে করে সব করছে অথই জানে। ক্লাসে কিছু মেয়ে অথইর এই শাস্তি দেখে হেসে উঠল। অর্ক তাদের দিকে দৃষ্টিপাত করে তাদেরও ডেকে নিল এবং অথইর সাথে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলল। ক্লাসের বাইরে দাঁড়িয়ে অর্কের 14 গোষ্ঠীকে গালি দিচ্ছে অথই। এমন কেউ করে নাকি? না পারছে সহ্য করতে আর না পারছে কিছু বলতে। অথইর এখন ভীষণ কান্না পাচ্ছে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর অথইকে অর্ক ডাক দেয়। অথই দ্রুত ক্লাসে চলে আসে, গিয়ে নিজের সিটে বসে পড়ে ধপ করে। অর্ক মনে মনে বলল, এত সহজে তো আপনাকে ছাড়ছি না মিস সুইসাইড। আপনি যতই বিরক্ত হন না কেন আমার উপর, আমি ততই আপনাকে বিরক্ত করব। মুখোমুখি দাঁড়িয়ে ফায়াজ ও সারোয়ার। নিজের চেম্বারে বসে কিছু রিপোর্টস দেখছিল সারোয়ার। ঠিক তখনই তড়িঘড়ি করে ফায়াজ ওখানে ঢুকে পড়ে। ফায়াজকে দেখে প্রথমে একটু ঘাবড়ে গেলেও এখন তার চোখে বিস্ময় ধরা পড়েছে। সে চেয়ার ছেড়ে উঠে ফায়াজের সামনে আসে, উদ্বিগ্ন গলায় বলল, কি হলো তোর? চোখ মুখের অবস্থা এমন কেন? তুই অর্থিকে চিনিস? সারোয়ারের প্রশ্নের মাঝে ফায়াজ তাকে পাল্টা প্রশ্ন করে বসলো। সারোয়ার হতভম্ব হয়ে তাকিয়ে আছে ফায়াজের দিকে।
দৃষ্টি ফায়াজের চোখে স্থির নেই, এদিক ওদিক ঘুরছে ক্রমাগত। ফায়াজ পুনরায় জিজ্ঞেস করে, কি হলো বল? তুই কি তোর বউয়ের কথা জিজ্ঞেস করছিস? হ্যাঁ। সারোয়ার চুপ করে গেল। ফায়াজ জানল কিভাবে সে অর্থিকে চেনে। তবে কি অর্থি বলে দিয়েছে? সারোয়ার কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ। সেদিন যার কথা বলেছিস সে অর্থেই তো, তাই না? সারোয়ার নিজেকে সামলানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পারছে না। ফায়াজ যে এভাবে তাকে প্রশ্ন করতে আসবে সে কল্পনাও করেনি। সারোয়ার উপর নিচ মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। ফায়াজ চোয়াল শক্ত করে রেখে সারোয়ারকে বলতে লাগলো, ভবিষ্যতে অর্থিকে নিয়ে ভাবা বন্ধ করলেই খুশি হব। তোর জীবনে নতুন কেউ আসবে আশা করি। শুধু শুধু অন্যের বউকে নিয়ে ভাবা বন্ধ কর। আমি অর্থির আশেপাশে কোনো ছায়াকেও দেখতে চাই না। ফায়াজের দৃঢ় গলায় বলা কথাগুলো শুনে থমকে গেল সারোয়ার, তবে বিশেষ কিছুই বলল না। ফায়াজ এবার সারোয়ারের কাছে এগিয়ে এলো, এক হাতে সারোয়ারের কাঁধে রেখে শান্তভাবে বলল, তুই তো জানিস আমার সম্পর্কে। ফায়াজের চোখে একবার যা ভালো লাগে সেটা ফায়াজের হয়েই ছাড়ে। অর্থি আমার জন্য একটা মূল্যবান হিরে। ওই হীরের দিকে কেউ নজর দিলে চোখ তুলে ফেলবো, একটু হাত কাঁপবে না। মাথায় রাখিস। জানি এটা তোর অনিচ্ছাকৃত ভুল, তবুও বলছি যেটা আমার সেটা শুধুই আমার। ফায়াজ হনহনিয়ে বেড়ে গেল সারোয়ারের চেম্বার থেকে। এদিকে বাকরুদ্ধ হয়ে ফায়াজের কথাগুলো মনে মনে আওড়াচ্ছে সে। ফায়াজ কি বলে গেল নিজের মন জানায় সরে আসার জন্য, কিন্তু মস্তিষ্ক তার অন্য খেলা চলছে। এই মুহূর্তে মস্তিষ্ক তাকে একটাই নির্দেশ দিচ্ছে, যেটা তোর হবে না সেটা কারোরই হতে পারে না। অতঃপর একটা পৈশাচিক হাসি দিল সারোয়ার, বলল, তুই বারবার জিতে এসেছিস ফায়াজ, এবার তোকে আমি জিততে দেব না। জীবনে প্রথম কাউকে ভালো লেগেছে আমার, দুর্ভাগ্যবশত সে তোর বউ। কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র আমি নই। আমি তোর থেকে ওই হীরাটা কেড়ে নিব দেখিস, তখন তোর অবস্থা হেরে যাওয়া মতো করুণ হবে। এইবারের খেলাটা আমি খেলবো। কথাগুলো বলে সারোয়ার অট্ট হাসিতে ফেটে পড়ে। সারোয়ার এখন পুরোই উন্মাদ হয়ে গিয়েছে। তার একটাই লক্ষ্য ফায়াজকে হারিয়ে অর্থিকে নিজের করে পাওয়া। আকাশ এখন ঘন কালো মেঘে ঢেকে রয়েছে। বৃষ্টি আসার পূর্বাভাস জানান দিচ্ছে। মেঘগুলো যেন গভীর চক্রান্তের জাল বেছে দিচ্ছে আকাশ জুড়ে। টিপ টিপ করে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। সেকেন্ড পেরোতেই ঝমঝমিয়ে বৃষ্টির জলরাশি আকাশ থেকে পড়তে শুরু করে দিয়েছে। বৃষ্টির ফোঁটা একটু একটু করে ধরণীকে সিক্ত করছে, রাস্তা ভিজিয়ে পরিষ্কার করে দিয়েছে। কি সুন্দর দেখাচ্ছে পথ, ঘাট, মাঠ, প্রান্তর। ফারিহা কলেজে এসেছিল পরীক্ষা দিতে। পরীক্ষা শেষ হওয়ার পর যখন বাইরে বেরিয়ে এলো তখন দেখলো আকাশ ভীষণ অন্ধকার। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হলো। অল্প স্বল্প বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। ফারিহা ভাবলো তাড়াতাড়ি রাস্তা পেরিয়ে একটা রিক্সা নিয়ে নিবে, কিন্তু বৃষ্টির গতি হঠাৎ বেড়ে গেল যেন। ফারিহা দিক বেদিক ভুলে গেল। সবাই ছুটাছুটি করছে, সে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল রাস্তার মাঝে। বৃষ্টির ফোঁটা যখন তার শরীর ছুঁয়ে গেল, এক অন্যরকম ভালো লাগা ভেতর থেকে তাকে শিহরণ জাগাচ্ছিল। ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। তার ইচ্ছে করলো বৃষ্টিতে ভিজে নিজেকে সিক্ত করতে। সব ভুলে সে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা গায়ে লাগিয়ে অনুভব করতে লাগলো। দুহাত দুদিকে মেলে ধরল সে। সমস্ত মুখে একটু একটু করে বৃষ্টির ফোঁটা এসে ছুঁয়ে দিচ্ছে। এই অনুভূতিটা দারুণভাবে উপভোগ করতে লাগলো ফারিহা। হঠাৎ একটা বাইক এসে থামলো ফারিহার পাশে। সেদিকে ভ্রুক্ষেপ নেই ফারিহার। সে চোখ বন্ধ করে বৃষ্টির প্রতিটি ফোঁটা অনুভব করছে। বাইকে একজন ছিল। সে তার মাথা থেকে হেলমেটটা খুলে ফেলল। তুমুল বর্ষণে ভিজে চুপচুপে অবস্থা ফারিহার। মাথার চুলগুলো লেপটে গেছে মুখমণ্ডলে। স্নিগ্ধতায় সে ভর করেছে যেন ভেজা আখি পল্লবে। মন্ত্রমুগ্ধের ন্যায় ফারিহার দিকে তাকিয়ে আছে অর্ণব। বাচ্চা মেয়েটাকে আজ ভীষণ রকম অন্যরকম লাগছে। অবচেতন মন হঠাৎ করে মুখ ফুটে বলে ফেলল, বৃষ্টি কন্যা। খিলখিল করে হেসে উঠল ফারিহা। কতদিন পর এভাবে বৃষ্টিতে ভিজছে সে। আজ তাকে বারণ করার মতো কেউ নেই। বন্ধ চোখজোড়া মেলে সামনে ফেলতেই হাঁক চুকে উঠল। সামনে অর্ণবকে বাইকে বসে থাকতে দেখে একদম অপ্রস্তুত হয়ে পড়ে সে।
হাসি যেন মিলিয়ে গেল। অর্ণব বাইক থেকে নেমে এসে দাঁড়ালো ফারিহার সামনে। সরু চোখে ভীতির দৃষ্টিতে ফারিহা তাকিয়ে রইল অর্ণবের দিকে। ফারিহার চোখের এই ভীতি দৃষ্টি দেখে মনে মনে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে অর্ণব, কিন্তু চোখ মুখে তার ছিটে ফোঁটাও দেখা গেল না। অর্ণব গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো, এই বৃষ্টিতে ভিজছ কেন? ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়বে তো। ফারিহা চুপ করে চোখ নামিয়ে ফেলল। মিহি কণ্ঠে জবাব দিল, আমি অর্ণব ভ্রু কুচকে তাকিয়ে রইল ফারিহার দিকে। কথা যেন গলায় আটকে গেল ফারিহার। অর্ণবকে দেখে সে ভয় পেয়ে গেছে। এমনিতেই অর্ণব যা গম্ভীর ও রাগী স্বভাবের, তাকে দেখলে ফারিহা ভয় পায়। অর্ণব বলল, তোমার কি বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? চোখ তুলে তাকালো ফারিহা। অর্ণবের চোখের দৃষ্টি গভীর, সেদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না সে। দৃষ্টি সরিয়ে অন্যত্র রাখলো। কিছুটা কম্পিত স্বরে উত্তর দিল, হ্যাঁ, ভীষণ। অর্ণবের পরের প্রশ্ন কি হবে ভাবছে ফারিহা। এই বৃষ্টির মধ্য রাস্তায় দাঁড়িয়ে তাকে প্রশ্ন করছে কেন? অন্য কোথাও তো করা যায়। ফারিহার এদিক ওদিক তাকানো দেখে অর্ণব বলল, আগে চলো এখান থেকে। ফারিহা চমকে উঠে জিজ্ঞেস করলো, কোথায় যাব? ফারিহার ভয়ে ছোট হয়ে আসা মুখ দেখে অর্ণব স্মিত হাসল। বলল, এখান থেকে চলো, ভিজে গিয়েছো, রাস্তায় দাঁড়িয়ে এভাবে ভেজা ঠিক না। শুরু হয়ে গেল অর্ণবের শাসন। কাছুমাছু হয়ে ফারিহা বলল, আপনি চলে যান, আমি একটা রিক্সা নিয়ে যেতে পারবো। আমি একবার যা বলি দ্বিতীয়বার তা পুনরাবৃত্তি না। গুরু গম্ভীর আওয়াজে ধাতস্থ হলো ফারিহা। সে চুপচাপ অর্ণবের পেছনে যেতে লাগলো। অর্ণব বাইকে উঠে বসলো। ফারিহা তার পেছনে এসে দাঁড়িয়ে রইল। সংকোচ বোধ করছে ভীষণভাবে। এভাবে কোনো ছেলের বাইকের পেছনে বসেনি সে কোনোদিন। প্রথমবার বসবে, ভয় করছে। যদিও অর্ণব সেরকম ছেলে নয় সে জানে, তবু বুকের ভেতর কেমন যেন একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে। কি হলো, ওঠো। এক ধমক খেয়ে তড়িঘড়ি করে অর্ণবের বাইকের পেছনে উঠে বসলো ফারিহা। অর্ণব যথেষ্ট এগিয়ে বসলো, যেন ফারিহার বসতে কোনো অস্বস্তি না হয়। অর্থে আর অথই ছাড়া নিজের বাইকে আর কোনো মেয়েকে সে উঠায়নি কোনোদিন। ফারিহাই প্রথম। অর্ণব মেয়েদের সাথে কথাই তো তেমন বলে না, আর উঠাবে বাইকে। এখন যদি অর্ণবের বাইকের পেছনে ফারিহাকে কেউ দেখে, তাহলে ভাববে পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখছে। ফারিহা দূরত্ব রেখে বসলেও এভাবে ভেজা কাপড়ে থাকতে কেমন অস্বস্তিতে ভুগছে। এখন উপায়ও নেই কিছু করার, তাই চুপচাপ বাইকের পেছনের অংশটা শক্ত করে ধরে বসেছে, যেন অর্ণবের শরীরের সাথে তার হাত স্পর্শ না হয়। অর্ণব বাইক স্টার্ট দিল। ঝমঝম বৃষ্টির মধ্যেও আস্তে করে হারিয়ে গেল বাইকটি। রাত প্রায় 11টা। আকাশ কিছুটা মেঘলা। আজকাল চাঁদের দেখা নেই বললেই চলে, ঘাপটি মেরে লুকিয়ে থাকে। তারারা মিটিমিটি আলো দিচ্ছে মেঘের আড়াল থেকে। ঠান্ডার শীতল হাওয়া বইছে। অর্থি দাঁড়িয়ে আছে বারান্দায়। পরিবেশটা তার ভীষণ ভালো লাগছে। ঠান্ডা বাতাস কেমন গা ছুঁয়ে মন ভালো করে দিচ্ছে। মৃদু বাতাসে তার খোলা চুলগুলো উড়ে থাকে। ফায়াজ নিঃশব্দে এসে দাঁড়ালো অর্থির পাশে। অর্থির দৃষ্টি আকাশের দিকে স্থির। পেছন থেকে অর্থিকে জড়িয়ে ধরল ফায়াজ। কিছুটা ঘাবড়ে গিয়ে কেঁপে উঠল যেন সে। অর্থির উন্মুক্ত ঘাড়ে মুখ রেখে ভারী ভারী নিঃশ্বাস ফেলছে ফায়াজ। চুপটি মেরে দাঁড়িয়ে আছে অর্থি, দৃষ্টি বাইরের দিকে সীমাবদ্ধ। নীরবতা ভেঙে ফায়াজ বলল, বউ, বলুন। ওয়েদারটা দারুণ না? হুম। এরকম একটা ঠান্ডা পরিবেশ, শীতল বাতাস, তুমি আমি পাশাপাশি, কাছাকাছি, হাউ রোম্যান্টিক। অর্থি সরে আসতে চাইল ফায়াজের থেকে, কিন্তু ব্যর্থ হলো। ফায়াজের হাতের বন্ধন দৃঢ় হলো। শক্ত করে ধরল অর্থির প্যাটের কাছটায়। লম্বাটে শরীরের মধ্যেও দাঁড়িয়ে থাকা অর্থির ছোট্ট শরীরটা গায়ের জুড়ে পেরে উঠছে না। তার উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে অর্থির ঘাড়, কানের লতি, গলার কাছটা। শিহরণ জাগাচ্ছে সর্বাঙ্গে। ফায়াজ অর্থির ছটফটানি দেখে মৃদু হেসে বলল, এত নড়ছ কেন? পালিয়ে বাঁচার ধান্দা করছো? কিন্তু আজ তো সেটা হবে না ম্যাডাম। অর্থি আকুল কণ্ঠে বলে উঠল, ছাড়ুন, কি হচ্ছে এসব? ফায়াজ এক ঝটকায় অর্থিকে ঘুরিয়ে নিল নিজের দিকে। ভয়ে দুহাত ফায়াজের বুকের কাছে খামচে ধরল অর্থি। নিঃশ্বাসের ব্যাগ বৃদ্ধি পাচ্ছে। অর্থির কপালে স্নেহের সাথে নিজের অধর জোড়া স্পর্শ করল ফায়াজ। পরম আবেশে চোখ বন্ধ করে নিল অর্থি।
লাজে রাঙ্গা হয়ে উঠল গাল দুটো। এবার ফায়াজ মুখ নামিয়ে আনলো অর্থের গলার কাছে, কাঁধ থেকে শাড়ির আঁচল কিছুটা সরিয়ে তাতে উষ্ণ অধর ছোয়ালো। এক হাত মাথার পেছনে, অন্য হাত হাঁটুর নিচে ধরে কোলে তুলে নিল অর্থিকে। নীলাভ আলোয় নীল রঙা হয়ে আছে রুমটা। আলো আধারের এই রুমে দুই নরনারী একে অপরের কাছাকাছি। ফায়াজের প্রগাঢ় ছোঁয়া অর্থিকে ভীষণভাবে শিহরিত করছে। থেকে থেকে কেঁপে উঠছে কোমল ছোট্ট শরীরটা। লজ্জায় বাধা দেওয়ার চেষ্টা করলো সে ফায়াজকে। ফায়াজ তাকালো অর্থির দিকে, আকুলতা ভরা দৃষ্টিতে প্রবল অনুরোধ তার। অর্থি হাল ছেড়ে দিল, সমর্পণ করে দিল নিজেকে। ধীরে ধীরে বাড়তে লাগলো অন্তরঙ্গতা। ফায়াজের ভালোবাসাময় আবেগ ঘন প্রতিটি ছোঁয়ায় নিজেকে ভাসিয়ে নিতে লাগলো সে। পাল্লা দিয়ে বাড়ছে বুকের উঠানামা। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।